আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় যে করোনারি ধমনির গুরুতর ব্লকের চিকিৎসা, যথাযথ চিকিৎসা সময় মতো না করার কারণে কি ক্ষতি হয়, এই বিষয়টা দুভাগে ভাগ করে আলোচনা করব। একটা গ্রুপের রোগী যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, আরেক গ্রুপের রোগী যাদের এখনও হার্ট অ্যাটাক হয়নি। করোনারি ধমনিতে গুরুতর ব্লক রয়েছে, ইতিমধ্যে গুরুতর ব্লক হয়ে গিয়েছে, কিন্তু এখনও হার্ট অ্যাটাক হয়নি, এরকম কিন্তু অনেক রোগী রয়েছে। কিন্তু তারা গুরুতর হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছে। কিভাবে? যখন একটা গুরুতর ব্লক থাকে, এই ব্লক কিভাবে তৈরি হয়? করোনারি ধমনির ভেতরের দেয়ালে প্লাক জমে জমে সেটা ধীরে ধীরে বাড়তে 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 সেটা গুরুতর পর্যায়ে উপনীত হয়। এই প্লাক যখন ভালনারেবল হয়ে যায়, অর্থাৎ প্লাক যে কোনো সময় ফেটে যেতে পারে, প্লাক ফেটে গেলে সেই রক্তনালীর ভেতরে দিলে প্লাকের ওই ভাঙ্গা প্লাকের জায়গায় ওখানে রক্ত জমাট বাঁধতে শুরু করে। তখন ওই অংশটাকে রক্তনালীটাকে রক্ত জমাট বেঁধে প্রায় সম্পূর্ণ বন্ধ বা 100% বন্ধ করে দিতে পারে। তো তখন কিন্তু রোগী একটা মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। তো গুরুতর ব্লক হয়ে গিয়েছে, এখনও হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু রোগী এখনও সুস্থভাবে চলাফেরা করছেন, কাজ করছেন, তার আশেপাশের লোকজন, তার ফ্যামিলির পরিবারের লোকজন, তার বন্ধুবান্ধব, তার অফিসের লোকজন কেউ জানেন না, হয়তো জানেনই না যে তার হার্টের ধমনীতে গুরুতর ব্লক রয়েছে। কিন্তু হঠাৎ করে একদিন এই ব্যক্তি মারাত্মক একটা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে গেলেন। এইটা হলো এই গুরুতর ধমনীর গুরুতর ব্লক থাকার ঝুঁকি। হার্ট অ্যাটাক হচ্ছে না, রোগী ভাগ্যবান, ব্লক নিয়ে চলছেন, হয়তো ব্লক নির্ণয়ই হয়নি, কারণ যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, অথবা ব্লক নির্ণয় হয়েছে কিন্তু যথাযথ চিকিৎসা রোগী সুযোগ নিলেন না বা উদ্যোগ নিলেন না, চিকিৎসা করলেন না, এই ব্লক নিয়ে চলছেন। অনেকের ক্ষেত্রেই আমরা দেখি গুরুতর ব্লক রয়েছে কিন্তু চলাফেরা করছেন, হয়তো মাঝে মাঝে হাঁটতে গেলে একটু বুকে চেপে ধরে 10-15 মিনিট 15 মিনিট হাঁটার পরে বুকটা ভারী ভারী লাগে, তখন মনে হয় যে না, একটু দাঁড়ালে বিশ্রাম নিলে ভালো হয়। বা এই লক্ষণটা কারো কারো ক্ষেত্রে হালকা মাত্রায় হয়, তখন অনেকে এটাকে গুরুত্বের সাথে নেন না, তখন উনি হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন না, এভাবে ব্লক নিয়ে সময় পার হয়ে যাচ্ছে। তো ওই ব্লকটা কিন্তু একই জায়গায় থাকবে না অধিকাংশ ক্ষেত্রেই, এটার পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়তে থাকবে। কারণ কি? কারণ যখনই একটা গুরুতর ব্লক 80% ব্লক, 90% ব্লক, তার মধ্যে কিন্তু রক্ত প্রবাহ ধীরে চলছে, ওই জায়গাটা দিয়ে রক্ত প্রবাহের প্রবাহটা ক্ষীণ হয়ে গেছে, যার জন্য তখন ওখানে ওই ব্লকটা বেড়ে যাওয়ার পসিবিলিটিস আরও বেড়ে যায়। আরেকটা বিষয় হলো যে এই যে ব্লক হচ্ছে, ব্লকের কারণে মাঝে মাঝে ওনার হাঁটতে গেলে খারাপ লাগছে বা বুকটা ভারী ভারী লাগছে, আগের মতো ইজিলি সহজে হাঁটতে পারছেন না, একটু কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন। অনেকেই দেখা যাচ্ছে যে হাঁটার মাত্রা কমিয়ে দিচ্ছেন, বা অনেকে আছে ধীরে হাঁটছেন, বা মাঝে মাঝে বিশ্রাম নিয়ে, আগে নিয়মিত একটানা 45 মিনিট হেঁটে ফেলতেন ভোরবেলা বা সন্ধ্যাবেলা পার্কে গিয়ে, কিন্তু এখন উনি মাঝে মাঝে একটু ধীরে হাঁটছেন, বা মাঝে মাঝে একটু পার্কে বসে বিশ্রাম নিয়ে 10 মিনিট হাঁটার পরে 5 মিনিট বিশ্রাম নিয়ে আবার হাঁটছেন। আবার কেউ কেউ আছে অনেকে হাঁটাই বন্ধ করে দিয়েছেন। তো এই যে হাঁটা বন্ধ করে দিলেন, তাতে কিন্তু ওনার জীবনমান কমে গেল, জীবনমান ক্ষতিগ্রস্ত হবে। তখন এই হাঁটা বন্ধ করার কারণে ওনার ডায়াবেটিস দেখা যাবে, ডায়াবেটিস যদি থাকে সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। ডায়াবেটিসের কারণে তখন শরীরে অন্যান্য রোগগুলো, অন্যান্য জটিলতাগুলো বাড়তে থাকবে, বা রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে থাকবে, রোগীর ওজন বাড়তে থাকবে। ওজন বাড়ার কারণে দেখা যাবে যে একটা সময় ওই রোগীর এত বেশি ওজন হয়ে গেছে যে উনি আগেই হাঁটা চলা কমিয়ে দিয়েছিলেন এই বুকের এই সমস্যার কারণে, এখন ওজন আরও বেড়ে গিয়েছে, এখন হাঁটতে গেলে আরও বেশি কষ্ট হচ্ছে, এবং ওজনের কারণে হয়তো ওনার বিভিন্ন জয়েন্টে প্রবলেম দেখা দিয়ে, নি জয়েন্টে প্রবলেম, আর্থ্রাইটিসের প্রবলেমগুলো, যাদের ওজন বেশি তাদের আরও বেড়ে যায়, তখন হাঁটতে আরও বেশি কষ্ট হয়। অর্থাৎ হাঁটার মাত্রাটা তখন ধীরে ধীরে আরও কমে যাবে, বা অনেকের ক্ষেত্রে একসময় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ জীবন মানটাই কমে গেল, বিভিন্ন দিক দিয়ে রোগী ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই যে ধীরে ধীরে হাঁটা কমে গেল, রক্তে কোলেস্ট্রল বাড়তে থাকলো, ডায়াবেটিস বাড়তে থাকলো, তখন কিন্তু ব্লকগুলো মাত্রা দিনে দিনে আরও বাড়তে থাকবে। তো আমরা অনেকের রোগীর ক্ষেত্রে পাই যে 6 মাস আগে এনজিওগ্রাম করেছিলেন, একটা রক্তনালীতে 80% ব্লক ছিল, 85% ব্লক ছিল, তো সেটার যে চিকিৎসা করার দরকার ছিল এনজিওপ্লাস্টি, সেটা উনি সময় মতো করেননি, বা বাইপাস সার্জারি রিকমেন্ড করা হয়েছিল, তিনি সেটা করেননি। এই বাইপাস সার্জারি না করেও রোগী চলছেন, বেঁচে আছেন, হার্ট অ্যাটাক হয়নি, হার্ট ফেলিওর হয়নি, রোগী মারা যাননি। কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে আবার বুকের ব্যথাটা বেড়ে যাওয়ার কারণে তখন হয়তো দেখা গেল যে আর সহ্য করতে পারছেন না, হাঁটতে গেলে এখন বেশি কষ্ট হচ্ছে, বা ঘন ঘন বুকে ব্যথা হচ্ছে, এখন বেশি বেশি বুকে ব্যথা হচ্ছে। তখন আবার এসে চেক আপ করে, আবার এনজিওগ্রাম করে দেখা গেল যে আগে ছিল 2টো ব্লক, এখন এইগুলোর সংখ্যা বেড়ে গেছে, বা ব্লকের জায়গাগুলো বেড়ে গিয়েছে, পার্সেন্টেজগুলো বেড়ে গিয়েছে, ব্লকের নেচার যে আগে যে মাত্রায় ছিল সেটা সহজেই চিকিৎসা করার পর্যায়ে ছিল, এখন ব্লকের মাত্রাটা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছে। আগে দেখা গেছে যে যে তার 1 বছর আগে এনজিওপ্লাস্টি করলেই হতো, এখন একটা এমন পর্যায়ে চলে এসেছে যে না, এখন আর এনজিওপ্লাস্টি করার মতো পর্যায়ে নেই, এখন তাকে বুক কেটে বাইপাস সার্জারি করাতে হবে, ব্লকের মাত্রাটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে। অথবা আমরা এমনও অনেক ক্ষেত্রে পেয়ে থাকি যে একটা রক্তনালী এখন সময়ের কারণে, সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে গ্র্যাজুয়ালি ধীরে 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 ব্লকের পরিমাণ বাড়তে 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 100% বন্ধ হয়ে গেছে। এই যে 100% বন্ধ হয়ে গেল একটা রক্তনালী ধীরে ধীরে, তাও রোগীর কোনো হার্ট অ্যাটাক হয়নি। এবং এটা এত ধীরে 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 স্লোলি স্লোলি হওয়ার কারণে রোগী কখনোই সেভাবে বুঝতেও পারেনি। ওই যে উনি আগে থেকেই, অনেক দিন থেকেই উনি সমস্যাগুলো অ্যাডজাস্ট করে নিয়েছেন, সহ্য করে করে চলছেন, সিমটমটাকে উনি নেগলেক্ট করেছেন, ইগনোর করেছেন। তো এই রক্তনালীটা টোটালি বন্ধ হয়ে গেল 100% এখন। এটার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ এখন টোটালি বন্ধ হয়ে গেল। এবং আমরা এমনও রোগী পেয়ে থাকি যে রক্তনালীটা 100% বন্ধ হয়ে গেছে, কখন বন্ধ হয়ে গেছে রোগী বুঝতেও পারেননি। আমরা এনজিওগ্রাম করে দেখতে পাচ্ছি যে রক্তনালীটা এখন বন্ধ হয়নি, এটা মিনিমাম আরও 1-2 মাস বা কয়েক মাস আগে বন্ধ হয়ে গেছে, এটা পুরনো 100% বন্ধ, যাকে আমরা বলি সিটিও, ক্রনিক টোটাল অক্লুশন। তো এই ব্লকগুলো কিন্তু খুব বাজে পর্যায়ে চলে গেছে। এই ব্লকগুলো তখন অধিকাংশ ক্ষেত্রেই যে এনজিওপ্লাস্টি করে তারের মাধ্যমে, বেলুনের মাধ্যমে, সেখান থেকে এই ব্লকগুলো ক্যালসিয়াম জমে এত হার্ড হয়ে গেছে, রাস্তাটা এমন শক্তভাবে বন্ধ হয়ে গেছে যে তার মধ্যে দিয়ে তার নেওয়া, বেলুন নেওয়া, রিং নেওয়া কোনোটাই সম্ভব না। তখন আর এই রক্তনালীটা ওপেন করা যাচ্ছে না, অর্থাৎ একটা রক্তনালী চিরতরে হারিয়ে গেল। অথবা এই যে ধীরে 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 বন্ধ হওয়ার কারণে ওই যে এরিয়াটা, যেই মাংসপেশির, হৃৎপিণ্ডের যে অংশটাকে রক্ত সরবরাহ করতো, সেই অংশটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাম্পিং ওই অংশটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আর এই রক্তনালীটাকে ওপেন করেও, আবার রক্ত প্রবাহ চালু করেও আর তেমন লাভ হবে না, তখন বাইপাস অপারেশন করেও তেমন কোনো লাভ হবে না। এই যে একটা ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু পার্মানেন্ট ক্ষতি। এইভাবে চলছিল, অর্থাৎ রক্তনালী ধীরে ধীরে টোটালি হারিয়ে যেতে পারে, যেটা 80% ছিল, 90% ছিল, এখন 100% বন্ধ হয়ে লস হয়ে গেল, টোটালি গন। এবং আরেকটা হলো যে হার্ট অ্যাটাক না হয়েও ধীরে ধীরে এই রক্ত প্রবাহের ক্ষীণ হওয়ার কারণে, রক্ত প্রবাহ যথাযথ পরিমাণে না থাকার কারণে হৃৎপিণ্ড সেই কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে হতে হার্টের পাম্পিং পাওয়ারটা ধীরে 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 কমে গেল। ওনার ব্লক ছিল, 1 বছর আগে ওনাকে এনজিওগ্রাম করে বলা হয়েছিল এনজিওপ্লাস্টি করার জন্য, উনি সেটা করেননি, বা বাইপাস সার্জারি করতে বলা হয়েছিল, তিনি সেটা করেননি। পরে দেখে তখন ওনার হার্টের পাম্পিং পাওয়ার ছিল 60%, অর্থাৎ হার্ট একদম স্বাভাবিকভাবে কার্যক্ষমতা ছিল। কিন্তু 1 বছর পরে, 2 বছর পরে, এখনও উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক আক্রান্ত হননি, কিন্তু কোনো একটা সমস্যা নিয়ে এসেছেন, আমরা আবার চেক আপ করে দেখতে পাচ্ছি যে এখন হার্টের কার্যক্ষমতাটা অনেক কমে গিয়েছে, এটা 35%-এ নেমে এসেছে, 30%-এ নেমে এসেছে। তো এটা তো হার্টের কোষগুলো, তো যে কোষগুলো মরে গেছে সেগুলো তো আর নতুন করে তৈরি হয় না। এই
সুযোগটাই ঈশ্বর রাখেননি হৃৎপিণ্ডের মধ্যে, অর্থাৎ হার্টের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গেল, পাম্পিং পাওয়ারটা চিরতরে কমে গেল। আর এক ধরনের একটা গ্রুপের রোগী এই হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আসবেন, হার্ট অ্যাটাক নিয়ে আসবেন সময় মতো চিকিৎসা না করার কারণে। তো যখন হার্ট অ্যাটাক হয়ে গেল তখন তো উনি এই রোগী আরো মারাত্মক ঝুঁকিতে পড়ে গেল, তখন তো জীবন বিপন্ন, এমার্জেন্সি সিচুয়েশন, লাইফ এন্ডেঞ্জার, জরুরি অবস্থায় ঝুঁকি অনেক বেশি। তখন সময় মতো চিকিৎসা করা, কি চিকিৎসা করবে, তখন রোগী সিসিউতে ভর্তি হবে, খরচ চিকিৎসার ব্যয় অনেক বেশি, তখন পরিবারের সবাই অনেক টেনশনে পড়ে গেলেন যে কি হবে। ডাক্তারও তখন চিন্তিত যে রোগীটা কি হবে, সার্ভাইভ করবে কিনা, বা বেঁচে গেলেও কতখানি ক্ষতি হবে। অথবা হার্ট ফেলিউর ডেভেলপ করে গেল হার্ট পাম্পিং পাওয়ার কমে যাওয়ার কারণে, অর্থাৎ লাংসের কোষগুলোর মধ্যে পানি জমে যায়। একটা রোগী সময় মতো চিকিৎসা করেনি, এখন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর নিয়ে হসপিটালে এখন ভর্তি হলো। তো হার্ট ফেলিউরের মধ্যে তো তখন দেখা যায় যে আপনার তখন এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করাও সম্ভব না অধিকাংশ ক্ষেত্রেই। তো তখন রোগী একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যায়, অলরেডি সে জটিলতা নিয়ে আসলো এবং রোগী ইতিমধ্যে বিপদে পড়ে গেল। এবং এই জটিলতার কারণে যে ব্লকের যে চিকিৎসা, ব্লকগুলো যে ওপেন করে দেওয়ার যে চিকিৎসা, খুলে দেওয়ার যে চিকিৎসা, এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি, তখন সেটা সম্ভব হচ্ছে না। এই রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে গেল। সবচেয়ে খারাপ ঘটনা, মৃত্যু হয়ে যেতে পারে। আর যারা ভাগ্যক্রমে বেঁচে গেল, হার্ট ফেলিউর থেকে রিকভার করে বাড়িতে গেল, তো তাদের পাম্পিং পাওয়ারটা কমে যাওয়ার কারণে তারা আবারও হার্ট ফেলিউরে আক্রান্ত হতে পারে। অনেক রোগী এরকম বারবার কয়েক মাস পর পর, কিছুদিন পর পর আবার হার্ট ফেলিউর নিয়ে হসপিটালে আসে। তো তখন কিন্তু তার জীবন মানটা কমে গেল। কিছুদিন পর পর হসপিটালে ভর্তি করতে হয়, রাত্রে ঘুমাতে পারেন না, শ্বাসকষ্ট হয়, শুয়ে পড়লে শ্বাসকষ্ট বেশি হয়, বসে থাকলে ভাল লাগে, বারবার কিছুদিন পর পর হসপিটালে ভর্তি করতে হয়। তো এই যে রোগী একটা স্থায়ী ক্ষতির মধ্যে পড়ে গেলেন, তার জীবন জীবিকা অর্জন, প্রফেশন, অনেক কিছু তখন বাধাগ্রস্ত হয়ে যায়। এই পাম্পিং পাওয়ারটা অধিকাংশ ক্ষেত্রেই আর একদম আগের মতো, পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না। কখনো কখনো এই যে হার্টের পাম্পিং পাওয়ার কমে গেল, হার্ট বড় হয়ে গিয়েছে সাইজে, হার্টের কার্যক্ষমতা কম, বারবার হার্ট ফেলিউর হচ্ছে, তখন দেখা যায় দামি দামি ওষুধ খেতে হয়। তারপর কাউকে অত্যন্ত দামি বিশেষ ধরনের পেসমেকার, সিআরটিডি এই ধরনের পেসমেকার করার উপদেশ দেওয়া হয়, যেগুলো অনেক ব্যয়বহুল, 10 লাখ 12 লাখ টাকা খরচ হয় সেই চিকিৎসা। তো সেগুলো তো অনেকের পক্ষে সম্ভব হয় না। হার্টের পাম্পিং পাওয়ারটা কমে গেছে। উন্নত দেশে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায়, অর্থাৎ আরেকজন মানুষ যে অন্য কারণে মারা যাচ্ছে, হার্টটা ভালো আছে, সেই লোকের হার্ট এনে হার্টটা প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে, একদম সম্পূর্ণ হার্ট। তো সেই চিকিৎসা তো আমাদের দেশে এখনো শুরু হয়নি। যাদের হার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পাম্পিং 20%, 25%, বারবার হার্ট ফেলিউর হচ্ছে, সেই রোগী এবং সেই রোগীর পরিবার জানে যে তাদের কি কষ্ট। এবং হার্ট ট্রান্সপ্লান্ট করা তো আমাদের দেশে সম্ভব নয়, বারবার হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তো এগুলোই হলো আমাদের সমস্যা। আর যাদের ইতিমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে ব্লকের কারণে, প্রথমেই আগে কখনো কোনো লক্ষণ বুঝতে পারেননি, আগে ব্লকের কোনো নির্ণয়ও হয়নি, প্রথমবারই এই ব্লকের কারণে হার্ট অ্যাটাক নিয়েই রোগী হসপিটালে এসেছে এবং ডাক্তারের কাছে এসে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পেরেছে তার করোনারি ধমনীতে গুরুতর ব্লক রয়েছে। তো এই রোগী তো ইতিমধ্যে হার্ট অ্যাটাক নিয়ে এসেছে। একটা যখন মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে এসেছে তখন তো রোগী রিস্কেই পড়ে গিয়েছে। অনেকেই কিন্তু সময় মতো সঠিক চিকিৎসা নিতে পারেন না এবং এই ক্ষেত্রে চিকিৎসা যত দেরি হয়, হার্টের ক্ষতির পরিমাণ তত আরও বাড়তে থাকে। একটা মারাত্মক 100% হার্ট অ্যাটাকের যে চিকিৎসা টাইমের মধ্যে প্রাইমারি পিসিআই, 100% ব্লকের যে চিকিৎসা, সেই প্রাইমারি পিসিআই তো আমাদের দেশে 95% লোক এই চিকিৎসা সুবিধা পায় না। অর্থাৎ
আপনি হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে ভর্তি হলেন, ইঞ্জেকশন দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, যত কিছুই করা হলো, হার্টের মাসেল কিন্তু অনেকগুলো লস হয়ে গেল, পাম্পিং পাওয়ারটা কমে গেল, অর্থাৎ হার্টের একটা চিরস্থায়ী ক্ষতি হয়ে গেল। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই ক্ষতিগ্রস্ত হার্ট নিয়েই তাকে বাকি জীবনটা চলতে হবে এবং এই জটিলতার কুফলগুলো ভোগ করতে হবে। তার পরবর্তী জীবনে তার জীবিকা, তার চলাফেরা সব কিছুই তখন সীমিত, রেস্ট্রিক্টেড হয়ে গেল। এই জন্যই আমার অনুরোধ, দয়া করে হার্ট অ্যাটাক প্রতিরোধ করুন। হার্ট অ্যাটাকটা আমাদের ঠেকানোর চেষ্টা করতে হবে। হার্ট অ্যাটাকটা যেন না হয়, হার্ট অ্যাটাক হওয়ার আগেই চিকিৎসা করতে হবে। হার্টের ক্ষতি হওয়ার আগেই হার্টের করোনারি ধমনির গুরুতর ব্লকগুলোর যথাযথ চিকিৎসা, সেটা চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যেটা পরামর্শ দিয়েছেন, হয় এনজিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি, যখন যেটা যথোপযুক্ত সেই চিকিৎসাটা সময় মতো করতে হবে। কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে তো যথাসময়ে দ্রুত সঠিক চিকিৎসা সম্ভব হয় না অধিকাংশ ক্ষেত্রে। তখন প্রতিটি মুহূর্তই রিস্কের মধ্যে পড়ে যায় পেশেন্ট। যত দেরি হচ্ছে তত ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। আর যেই কোষগুলি মরে যাচ্ছে হার্টে, সেই কোষগুলি তো আর তৈরি হবে না। কাজেই আমরা সর্বান্তকরণে চাইব যে করোনারি ধমনির গুরুতর ব্লককে অবহেলা করবেন না। সঠিক সময়ে যে চিকিৎসা করা উচিত, যার জন্য যেই চিকিৎসাটা যথোপযুক্ত, করোনারি এনজিওপ্লাস্টি হোক, বাইপাস সার্জারি হোক, চিকিৎসকের পরামর্শ মতো, হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো সেই সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে করে ফেলতে হবে। তা না হলে আপনি বিভিন্নভাবে এই রোগী ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে। এটা আমাদের কারোই করা উচিত নয়। সময় মতো চিকিৎসাটা করে ফেলাটাই বাঞ্ছনীয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।